ঘটে যাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে প্রশ্ন তুলে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তৃণমূল ভবনের সামনে। আজকে এই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে এই জায়গাটা থেকে এই অনুষ্ঠানটা করাটাও খুব গুরুত্বপূর্ণ। 21শে জুলাই মানে আত্মবলিদানের দিন। 21শে জুলাই মানে সংকল্পের দিন। অন্তত মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলে থাকেন। কিন্তু আজকের 21শে জুলাই, 21 সালের 21শে জুলাই ভীষণভাবে গুরুত্বপূর্ণ রাজ্যের শাসক দলের জন্য। কারণ আজকের 21শে জুলাই শুধুমাত্র যে কোভিড আবহে ভার্চুয়ালি হয়েছে তাই জন্য আলাদা তা নয়। আজকের 21শে জুলাই এই জন্যই আলাদা যে পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরা সমস্ত জায়গাতে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেখানো হয়েছে। আজকের 21শে জুলাই প্রমাণ করেছে যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। পাখির চোখ 2024 সাল। তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রধানমন্ত্রী প্রজেক্ট? অন্তত বিরোধী দলের যেভাবে সহাবস্থান আজকের 21শে জুলাইতে দেখা গেছে এরকমই বার্তা দিচ্ছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও আমরা একেবারে নতুন রূপে দেখেছি এই 21শে জুলাইতে। আমরা বিস্তারিত আলোচনায় আসবো এই বিষয় নিয়ে, বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ চলছে না বিচারে আসবো। তবে তার আগে আজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি হলো সারাদিনে, তার একটা রিপোর্ট আপনাদের জন্য। आज हम लोग को इकट्ठा होना चाहिए। हमारा क्या सेल्फ इंटरेस्ट है वो हम भूलने चाहते हैं। 21-এর মঞ্চ থেকে 24-এর বার্তা। তৃণমূল নেত্রীর 21শে জুলাইয়ের ভাষণে সিংহভাগ জুড়ে ছিল দিল্লি দখলের হুঙ্কার। দলনেত্রীর ভাষণ গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আগেই সেরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। সেই মতো এদিন মমতার বক্তব্য সরাসরি শোনেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ভাষণ শোনেন ডিএমকে, টিআরএস, আরজেডি, আম আদমি পার্টি এবং শিরোমণি আকালি দলের শীর্ষ নেতারাও। প্রত্যেককেই দ্রুত একজোট হওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী। পাশাপাশি প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের কাছে মমতার আর্জি, ব্যক্তিগত স্বার্থ ভুলে দেশের স্বার্থে সবাইকে একজোট হতে হবে। आज हॉट स्टेट को मैं विनती करने चाहूंगी, हॉल लीडर लोगों को जाइए, आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फ्रंट बनाइए और एक फ्रंट से अभी से प्लानिंग कीजिए। 24-এর প্রস্তুতি বিরোধী দলগুলিকে এখন থেকে শুরু করার পরামর্শ দিয়েছেন মমতা। 27শে জুলাই তার দিল্লি সফর, 3 দিন থাকবেন রাজধানীতে। সে সময় বিরোধী দলের বর্ষিয়ার নেতাদের কাছে বৈঠক ডাকারও আর্জি জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। I also want to meet the important opposition leaders. अगर ये टाइम में शरद जी आप है, आप उधर में चिदम्बरम जी सब वगैरह सब है, आप लोग सोच लीजिए। अगर आप लोग एक मीटिंग बुला सकता है तो वी कैन अटेंड, एक मीटिंग कर सकता है तो हम लोग एटलीस्ट वी कैन सिट टुगेदर, एटलीस्ट वी कैन टॉक। 2024কে লক্ষ্য করে সরকার বিরোধী ফ্রন্টে মমতার নেতৃত্বে লড়তে তাঁদের আপত্তি নেই বলেই জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। अगर वो चाहेंगे तो हमारा साथ होगा उनके साथ। जी, आज बड़ा इवेंट है, सब एक साथ एक मंच पे आए, आप मानते हैं अच्छी बात है, ये तो बहुत अच्छी बात है। यूनाइटेड ऑपोजिशन आना चाहिए और ममता बनर्जी शुड लीड दैट ऑपोजिशन मैम। मैं ये तो मैं नहीं कह सकती हूँ कि शुड लीड। अगर वो लीड करना चाहेंगी तो उनको हमारा साथ होगा। जी मैम, 2021-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল অতিরিক্ত অক্সিজেন জুগিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বাংলায় সীমাবদ্ধ না থেকে এবার গোটা দেশে ঘাসফুলকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মমতা। সেটাই যে আপাতত তার পাখির চোখ, তাই এদিন নিজের ভাষণে ছত্রে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আগামী দিনে বিরোধী দলগুলির সঙ্গে কোন সমীকরণে এগোবেন তিনি, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। আমরা শুনছিলাম আজকে যা হয়েছে সকাল থেকে আমরা যে ছবিগুলো দেখেছি তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ শুরুতেই আমরা যদি দেখি, আমরা দেখব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভাষণে 3টি ভাষার প্রয়োগ করেছেন, ইংরাজি, হিন্দি এবং বাংলা। তাই কারণ কি? তাই কারণ আজকের ভাষণটা শুধুমাত্র বাংলার মানুষ তো শোনেননি। আজকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে যারা আঞ্চলিক দলগুলি রয়েছে সেই সমস্ত আঞ্চলিক দলের উচ্চস্থানীয় নেতা নেত্রীরা এই ভাষণ আজকে শুনেছেন। তাদের সমর্থন সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। এই বিষয়টা আজকে ভীষণভাবে প্রমাণিত। 2024-এ তাহলে কিরকম ধরনের জোট তৈরি হতে চলেছে সেই দিকে আমাদের নজর থাকবে। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আমাদের সঙ্গে যারা গেস্ট আছে তাদের সঙ্গে আপনাদেরকে একবার আলোচনা করে দিই। আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মানস সেন চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন
অভিজিৎ গুই বিজেপি কর্মী এবং বিজেপি নেতা অভিজিৎ গুই এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজস্বী লাহিড়ী। এদের তিনজনের সঙ্গে আজকে আমরা আলোচনা করব এবং আমি সময় অপচয় না করে শুরুটাই করব মানুষটাকে দিয়ে। মানুষটা, আজকে সারাদিনে যে প্রেক্ষাপট আমরা দেখলাম এরকম 21শে জুলাই আমরা দেখিনি। 21 সালের 21শে জুলাইয়ে মূলত তৃণমূলের কি বার্তা থাকছে? ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষের কাছে জানাতে চাইছি, ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে জানাতে চাইছি, 15ই আগস্ট প্রত্যেকটি ভারতীয়র কাছে একটা অত্যন্ত স্মরণীয় দিন, তাৎপর্যপূর্ণ দিন। সেরকম 21শে জুলাইও সমস্ত পশ্চিমবাংলার মানুষের কাছে একটা অত্যন্ত স্মরণীয় দিন, উল্লেখযোগ্য দিন। এখানে সেই দিন 1993 সালের 21শে জুলাই, এই দিনটিতে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে যে বীজটি মমতা ব্যানার্জির নেতৃত্বে অঙ্কুরিত করা হয়েছিল, বপন করা হয়েছিল, তা 2011 সালে বিশাল একটা গাছ বয়ে সমস্ত 2011 সালে একেবারে একটা বিশাল পরিবর্তন এসে 2011 সালে আমরা জানি। যদিও 21শে জুলাইকে নিয়ে যে বিতর্কিত অংশটা রয়েছে সেই অংশটাকে নিয়ে আমরা না হয় আজকে আলোচনাটা একটু সরিয়ে রাখলাম, সেটা নিয়ে আমরা পরবর্তী সময় পেলে নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু একটা বিষয় মানুষ আজকে বলুন, এই আজকের এই 21শে জুলাই তো শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিয়ে নয়, বিভিন্ন রাজ্যে। কেন কেন আপনাদের কি টার্গেট 2024? কেন বেশ আমি আসছি। বিজেপির কার্যকর্তা মারা গেছে, তার সামনে এটা কোনো কিছুই নয়। এবং বাঙালি হিন্দুর আমি আসবো মানুষটা এবং রাজস্ব, আমি দুজনের কাছেই আসবো। তবে একটা বিষয় মানুষটা, একটা বিষয় কিন্তু বলতেই হচ্ছে, আজকে আপনারা যেমন শহীদ দিবস পালন করছেন, ঠিক অপরদিকে এই রাজ্যে যারা প্রধান বিরোধী দল তারা কিন্তু আরো একটা শহীদ দিবস পালন করছে। তার কারণ এই রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স, এটা আমরা জানি, এই রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স, সেটা নিয়ে আজকে বিরোধী দল যারা তারাও কিন্তু একটা শহীদ দিবস পালন করছে এবং বলছে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এরকম একটা শহীদ দিবস পালন করছে। একটা করে বলছি। প্রথমে আপনার কথা, আজকের এই 21শে জুলাই কেন বিশেষ তাৎপর্যপূর্ণ? এই ভারতবর্ষে আবার ব্যক্তি স্বাধীনতার জন্য আজকে যে লড়াইটা পশ্চিমবাংলা থেকে শুরু হয়েছে, আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়ে হবে। স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় দিতেই রাজি নয়। 2024 স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় দিতেই রাজি নয়। শান্তি বজায় থাকবে। যত করবে চালাকি তৃণমূল কংগ্রেসের ধরা পড়বে। এইসব বাজে ভুয়ো কথা বলবেন না, ফালতু কথা বলবেন না। আজকে শুনুন, 1993 আমি আগে একটু অভিজিৎকে শুনে নিই, মানুষ তো আবার আসছি আপনার কাছে। 1993 সালে হ্যাঁ, বলুন। 1993 সালে গুলি কারা চালিয়েছিল? সিপিএম গুলি চালিয়েছিল। প্রমাণ নেই, প্রমাণ নেই। এটা জোর দিয়ে আপনি কারা বলতে হয়েছিল? পারেন। শহীদ কারা হয়েছিল? কিষানদের উপরে অত্যাচার কে করছে? শহীদ কারা হয়েছিল? যুব জয় কংগ্রেসের লোকজনরা কিষান, শহীদ হয়েছে। জয় আর ফুটেজ খাচ্ছে কারা? করছে? তৃণমূল কংগ্রেসের কিষানদের উপরে লোকজন অত্যাচার কে তৃণমূল করছে? কংগ্রেসের যুব কংগ্রেসের কার্যকর্তারা মারা গিয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন পালন করছে, বিজেপির থেকে চুরি করে নিয়ে দুনা নিজের কেউ কিচ্ছু নেই। আজকে 40 জন কার্যকর্তা খুন হয়েছে। 180 জন প্রতিবাদ জানাতে অবিলম্বে শাস্তি দাবি জানাই। আচ্ছা উঠুন, মানুষ আপনার দেখুন, একটা কথা বলছি, এরা নাটকটা ভালো শিখেছে। রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখলেন, রবীন্দ্রনাথ হওয়া যায় না। ময়ূরের 3টে পুচ্ছ লাগালে বুঝতে পারবে জ্বালা কি। আচ্ছা
বলতে দেবে না, বলতে দিচ্ছে না। ময়ূরের পুচ্ছ লাগালে কাক কখনো ময়ূর হয় না। আমরা যেটা বলতে চাইছি, দিল্লিতে আজকে প্রহসন করেছে বিজেপি। এখানে পোস্টপল ভায়োলেন্স হয়েছে, ভায়োলেন্স হলে এখানে বিজেপি করবার লোক থাকতো না। এরা নিজেরা নিজেদেরকে বাড়াবাড়ি করে মানুষকে বিভ্রান্ত করছে। যা বলছেন তার অন্য অর্থ দাঁড়ায়, তার অন্য অর্থ দাঁড়ায়। আমি আজকের টপিকে আসতে চাইছি, সেটা হচ্ছে 21শে জুলাই। এক সেকেন্ড আজকে 21শে জুলাই এবং আজকে বিভিন্ন রাজ্যে কিন্তু মানুষরা একটা বিষয় মানতে হবে, বিভিন্ন রাজ্যে যারা অন্যান্য আঞ্চলিক দল, সেই আঞ্চলিক দলগুলো কিন্তু আজকে তৃণমূলের সঙ্গে ছিল, এটা বাস্তব। সেই অন্যান্য দলগুলো আজকে তৃণমূলের সঙ্গে ছিল, তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনেছে এবং এই বিষয়টা নিঃসন্দেহে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রাজ, আমি তোমার কাছে আসব যে এই যে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলো কিন্তু আজকে তৃণমূলের সঙ্গে থেকেছে, এটাকে কিন্তু অস্বীকার করতে পারো না। অস্বীকার তো করা যাবে না। কর্মসূচি শুরু হয়েছে। যদি আঞ্চলিক দল থাকুক, সে তো ইউপি এর মধ্যে তারা আছে, তো তারা পুরনো অনেক শরিক আছে। যে যা সমস্ত চোর তো এক জায়গায় হবে। কলকাতাতেও আমরা দেখেছি একসঙ্গে হাত তুলে অনেক নাটক করেছিল 19-এর আগে। কোথায় গেল? কারণ তারা তো প্রধানমন্ত্রী ঠিক করতে পারেনি। মোদি থাকবে 24-এ, স্বপ্ন আপনাদের স্বপ্নই থাকবেন। আপনারা 19-এও নাটক করেছিলেন, কিছুই হতে পারেনি। সেই জায়গাটায় আমি যাচ্ছি কিন্তু মানুষটা রাজ, একটা কথা বলি, আজকে যদি পোস্টপল ভায়োলেন্স হতো, আজকে যদি এ রাজ্যের অবস্থা এতটাই খারাপ হতো, তাহলে অন্যান্য রাজ্যগুলো, সেই সমস্ত আঞ্চলিক দলগুলো কেন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবে যদি পোস্টপল ভায়োলেন্স হয়ে থাকে? আজকে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো পোস্টপল ভায়োলেন্স এই রাজ্যে হয়নি। মুখ্যমন্ত্রী তো বরাবরই মিথ্যা কথা বলেন। মুখ্যমন্ত্রী তো মিথ্যা কথাই বলে যাচ্ছেন। আমরা একবার শুনবো যে জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে যখন লোক এসেছিল, এছাড়াও পোস্টপল ভায়োলেন্স নিয়ে হাইকোর্টের একটা পর্যবেক্ষণ আছে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বলেছেন আমরা একবার শুনবো আপনাদের। After election, you are shouting for post-poll violence. Nothing happened in post-poll violence. What is the institution? You destroyed all the institution in this country. Some BJP member, they became the Human Rights Commission member and they submitted their report totally wrong. It is a pre-poll, it is not post-poll. And all the nationwide, the people must know it, that how West Bengal suffered this time. আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমরা শুনছিলাম এবং মুখ্যমন্ত্রী যেটা বলছে তিনি কিন্তু বলছেন যে এখানে কোনো পোস্টপল ভায়োলেন্স হয়নি। কোথায় পোস্টপল ভায়োলেন্স? এখানে হাইকোর্ট মিথ্যা কথা বলছে, এনএইচআরসি মিথ্যা কথা বলছে। আমরা তো বারবার প্রমাণ করে দিয়েছি বিজেপির এজেন্ট মানবাধিকার কমিশন দিয়ে যারা এসেছিল, কেন দলুয়ের বাড়ি গেল না কেন? দেখাতে পারি, এটা অত্যন্ত স্পষ্ট ছবি, অত্যন্ত ভয়ঙ্কর এই ছবি, আমরা এই ছবি দেখাতে পারি না ক্যামেরার সামনে। দলুয়ের বাড়িতে গেল না কেন? যেখানে খুন করা হলো তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত অ্যাক্টিভ কর্মীকে খুন করা হলো, তার বাড়ি যায়। আপনারা কি দিয়েছিলেন সেইটা? আপনারা দেননি সেইটা। এরা মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী সরকার, এই ধন্যবাদের সরকার, এই নগ্নবাজের সরকার। এত বিতর্কের মাঝে আমি একটা জিনিস বলতে চাই, এত বিতর্কের মাঝেও একটা জিনিস মানতে হবে যে বিভিন্ন আঞ্চলিক দলগুলো একত্রিত হচ্ছে। এর আগে যখন লোকসভা ভোট হয়েছিল আমরা দেখেছিলাম বিভিন্ন আঞ্চলিক দল তখনও একত্রিত হওয়ার চেষ্টা করেছিল, যদিও তার ফল খুব একটা ভালো হয়নি। কিন্তু মানুষটা 2024 সালে কি মনে হচ্ছে যে বিধানসভায় নিঃসন্দেহে তৃণমূলের সুন্দর জয় রাজ্যে, কোনো বিতর্ক নেই এ বিষয়ে, সুন্দর জয়। এবার 2024-ও আপনারা আবার যেটা জোট অন্তত করতে চাইছেন সে বিষয়ে সন্দেহ রাখা যায় না। তাহলে 2024-ও কি 2018-র মতো হবে, লোকসভার মতো হবে, নাকি অন্য কিছু দেখবো? একটা সুন্দর কথা মনে করিয়ে দিই, হোয়াট বেঙ্গল থিংস টুডে
India will think tomorrow. India will think tomorrow. সারা ভারত জুড়ে মোদি হটাও, বিজেপি হটাও, অমিত শাহ হটাও কর্মসূচি আরম্ভ হয়েছে। বিতর্কে আসবো এ বিষয়ে অন্যান্য যে দলগুলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনেছেন তাদের প্রতিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বার্তা ছিল আজকে, ঠিক কিরকম বার্তা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শোনাবো আপনাদের একবার। Convey our regards to Mr. Sharad Pawar ji. They are sitting in a constitution, I think, Constitution Club in Delhi, along with our MPs. There are so many other MPs they are present. Mr. Sharad Pawar ji, we are really grateful to you for your bright presence. NCP leader Supriya Shole is also from NCP. Mr. P. Chidambaram, ex-finance minister and INC leader. We are very grateful, Chidambaram ji. Digvijay Singh ji, senior Congress leader. We are really grateful. Our humble regards to you and your party also. राम गोपाल यादव जी, समाजवादी पार्टी लीडर, आपको बहुत बहुत बधाई हो, हमारा प्रोग्राम में देखने का मौका मिला आपको, इसके लिए। जया बच्चन समाजवादी पार्टी का लीडर है और हमारा दोस्त है। तिरुचि शिवा, DMK, we are really honored. DMK party send you to our meeting. Dr. Keshav Rao ji, TRS, once you were the in charge of Bengal, I remember that. Mr. Sanjay Singh ji, you are from UP party, congratulations and congrats to your chief minister also. मनोज झा जी, आप RJD पार्टी से है, आपको बहुत बहुत धन्यवाद। लालू जी का पार्टी का, आपका पूरा पार्टी का धन्यवाद है। प्रियंका चतुर्वेदी, थैंक यू सो मच, you represent Chief Minister party and really our thanks goes to your Chief Minister and your party and your state also. Sardar Balminder Singh Bhandar ji, you are from Akali Dal. We convey our Sat Sri Akal to all of you and your state and all the Sikh brothers and sisters, along with all my brothers and sisters. আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমরা দেখছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দল, সেটা আকালি দল হোক, সেটা সমাজবাদী পার্টি হোক, পি চিদম্বরম জি, তিনি পর্যন্ত উপস্থিত ছিলেন, তার বক্তব্য শুনেছেন। এটা কিন্তু অত্যন্ত একটা স্ট্রং একটা বার্তা দিচ্ছে এই রাজ্যের জন্য, অন্তত 2024-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একটা বড় বার্তা দিচ্ছে। আমরা এই আলোচনাতে ফিরছি, সবাই হচ্ছে না বিজ্ঞাপনে বিরতি, কোথাও যাবেন না, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এবং যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি 21শে জুলাই এবং 21শে জুলাই ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে অন্তত এই 2021 সালে দাঁড়িয়ে, কারণ সামনে পাখের চোখ 2024 এ বিষয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সংশয় রাখেননি। এবং এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রাজ, এই যেভাবে একটা জিনিস বলবো, এখানে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে মোদি অমিত শাহ নেতৃত্বে। শুনুন, আমেরিকাতে ওয়াটার গেটের জন্য কি হয়েছিল? ওখানে ডেমোক্রেসি স্যার, এখানে পেগাসাসের মতো। আমি পেগাসাসেই আসছিলাম, কেন আগে কথা হচ্ছে না, বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে বিভিন্ন স্পাইওয়্যার ব্যবহার করে উচ্চস্থানীয় নেতা নেত্রী প্রত্যেকেই ফোন ট্যাপ করা হচ্ছে। কেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎ, কেন এরকম অভিযোগ উঠছে যে তোমাদের দলের তরফ থেকে বিভিন্ন উচ্চস্থানীয় নেতা মন্ত্রী যাই হোক না কেন তাদের ফোন ট্যাপ করা হচ্ছে? ভয়াবহ অভিযোগ, গণতন্ত্রের উপর প্রশ্ন উঠবে এই বিষয়। এটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হয়েছে, গণতন্ত্রের উপরে আঘাত। আমি বলি 2 তারিখের পরে 40 জন বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়েছে। আমি বলতে চাইছি, প্রথম কথা হচ্ছে নরসিমহা রাওয়ের গভর্নমেন্টে নরসিমহা রাও নিজের মন্ত্রীদের উপর স্পাই করতো, যেটা কাগজে পর্যন্ত বেরিয়েছে। মমতা ব্যানার্জি নিজে ছিলেন, সুভাষচন্দ্র বোস মারা যাওয়ার পরে শরৎ বোসের পরিবারের উপর স্পাই করতো, সম্পূর্ণ মিথ্যে কথা। কি প্রমাণ আছে? তার আগে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনবো। পেট্রোলের দাম বেড়েছে কি কয় কেন?
ডিজেলের দাম বাড়ছে কেন? ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ছে কেন? মানুষের রান্নাঘরে আগুন জ্বলছে, কেউ চিন্তা করবার নেই। প্রতিদিন যখনই সময় পাবেন আধ ঘন্টা করে মিছিল করবেন, যে সময়টা মানুষকে ডিস্টার্ব করবেন না। পেট্রোলের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব দাও। ডিজেলের দাম বাড়লো কেন? গ্যাসের দাম বাড়লো কেন? জবাব চাই, জবাব দাও। কোভিড ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না কেন? জবাব চাও, জবাব দাও। পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর নাবিশ্বাস। পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর নাবিশ্বাস। পেগাসাস हटाओ देश बचाओ, पेगासास हटाओ, स्पाइंग हटाओ, देश बचाओ। और all the leaders are present there. May I request you, please take strong action in every state. আমরা শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি বলছেন পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদী নাভিশ্বাস। অভিজিৎ রাজ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর নাভিশ্বাস। পেগাসাস আর বিজেপিতে এক হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার পেগাসাস এক হয়ে মমতা ব্যানার্জি যেটা কলকাতায় বসে এগুলো বিজেপি নেতাদের উপর করেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ধরো, এই যে ফোনটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা স্ট্যাপ একদম লাগালে পরে কোন টেকনোলজি, কোন দেশের টেকনোলজি দেখাক তো, তার উপর একটা পেপার। এদের লজ্জা নেই, নির্লজ্জ, এদের নির্লজ্জ। এরা মানুষের স্বাধীনতা হরণ করছে, এরা স্বৈরতন্ত্র এখানে বজায় রেখেছে করেছে। এদের নির্লজ্জ, এদের লজ্জা শরম নেই। এরা এখনো চেয়ারে বসে আছে। যে দেশে গণতন্ত্র আছে সেই দেশে এই ধরনের নোংরা নেতাগুলো করে পদত্যাগ করে বেরিয়ে যেত। এরা নির্লজ্জ। এই ধন্যবাদের সরকার, এই স্বৈরতন্ত্রের সরকার নেই দরকার। অনেকগুলো বিতর্ক আছে, অনেক বিতর্ক আছে। এর পাশাপাশি আরো যে বিষয়গুলো যে এবার কি শক্তিশালী হতে চলেছে বিজেপি বিরোধী জোট, এই বিষয়টি উঠেছে যে বিজেপি বিরোধী জোট কি শক্তিশালী হচ্ছে, আজকের দিনে তাকিয়ে কিন্তু সেই প্রশ্নটা আসছে। আমরা আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে আসছি। হচ্ছে তাকে সেগমেন্ট, একটা বিরতির পরে কোথাও যাবেন না, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আজকে আমরা প্রশ্ন তুলছি যে বিষয়টি নিয়ে 21শে জুলাই তৃণমূল ভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আজ একটাই প্রশ্ন, 2024 কি তাহলে নতুন মুখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি হতে পারেন তিনি? অন্যান্য আঞ্চলিক দলগুলো কি ভাবছে, তাকে কি সামনে রেখে বাকি আঞ্চলিক দলগুলো এগোতে চাইছে? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন খেলা হবে দিবস বলেও একটা দিবস হবে, 16ই আগস্টকে খেলা হবে দিবস বলে ঘোষণা করা হয়েছে। রাজ, অভিজিৎ, 16ই আগস্ট খেলা হবে দিবস, কাশ্মীরেও খেলা হবে স্লোগান কিন্তু ঢুকে গেছে, খেলা হবে একটা জাতীয় স্তরে চলে গেছে। তাহলে মুখ্যমন্ত্রী কি একেবারে ফ্রন্ট পেজে আসতে চলেছেন? কি মনোজ, আমি আপনার কাছে আসবো। যেভাবে আপনাদের স্লোগান, যেভাবে এই রাজ্যের স্লোগান খেলা হবে স্লোগান, যেভাবে কাশ্মীরে যাচ্ছে বা অন্যান্য রাজ্যে যাচ্ছে ভোটের আগে, কোন জায়গায় যেতে চলেছে? আপনাকে আপনার দর্শকদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে মোদি অমিত শাহ জুড়ি হটাও কর্মসূচি শুরু হয়েছে, সেটা যে সঠিক পথে যাচ্ছে, সেটা যে সঠিক পথে যাচ্ছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা ভারতে একটাই নেত্রী, মমতা ব্যানার্জি। বাঙালি হিন্দু কিন্তু এটা ঠিক খেলা হবে জাতীয় স্তরে, এটা ঠিক। একটা হয়েছে 2024-এ মোদি অমিত শাহ হতে যাবে, ভারতে পুনরায় গণতন্ত্র স্থাপিত হবে। বেশ মানুষ তো আসছে, কিন্তু রাজ এবং অভিজিৎ এদের দুজনের কাছে আমি একবার যাবো, তোমরা তো দূরে চলে যাও না। মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, সেই ছিনিমিনি খেলা। আমি অভিজিতের সঙ্গে কথা বলছিলাম, আমি একটা কথা বলি রাজ, আমি একটা বিষয় তুমি বলো যে সত্যি তো লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেখানে যে আঞ্চলিক দল শক্তিশালী তারা লড়াই করবে। আমরা গণতন্ত্র বিশ্বাসী, সেই জায়গাতেই কিন্তু আসছে, সেই জায়গাতেই কিন্তু আসছে।
আঞ্চলিক দলটা শক্তিশালী কোথায়? উত্তরপ্রদেশ, আসাম, এগুলোতে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করেনি। কোন আরে বাবা, আঞ্চলিক দল আছে উত্তর- কোথায়? এমপি কোন কিনতে আঞ্চলিক হয় কেন? দল? কোন আঞ্চলিক এমএলএ দলের কিনতে কথা হয় বলতে কেন? হচ্ছে? পিএম কোন ভাইজান চেয়ারে, আঞ্চলিক দল? পিএম ভাইজান দলের টাকা কথা দিচ্ছে। বলা হচ্ছে। আঞ্চলিক দল, আজকে আমরা সমাজবাদী পার্টি দেখেছি, আকালি দল দেখেছি, বিএমকে দেখেছি, বিভিন্ন দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে থেকেছে। পি চিদম্বরমের মতো ব্যক্তিও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা নতুন রূপে দেখেছি, দিল্লিতে দেখেছি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখা গেছে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জাতীয় স্তরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। রাজ, একটা বিষয় বুঝতে হবে রাজ এবং অভিজিৎ, তোমাদের দুজনকে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দেখা গেছে জাতীয় স্তরে সর্বভারতীয় সম্পাদক হিসেবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ নেবে। আঞ্চলিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। রাজ, এই জায়গাটাতে হাইলাইট করো। 24 আরে অনেক এদের বাকি হাইলাইট আছে। করার কোনো জায়গা 24 নেই। অনেক বাকি আছে। এই এবং স্বৈরতন্ত্র 1918 মোদী সরকার ঠিক আছে, অনেক বাকি আছে। সত্যি অনেক বাকি আছে। মোদী সরকার ভারতবর্ষের প্রথম অশনি সংকেত একটা বলেন বাকি আছে। মোদী অশনি সংকেত মোদী হটাও, ভারত বাঁচাও, স্বৈরতন্ত্র হটাও, গণতন্ত্র বাঁচাও। দিল্লি ক্ষমতা হটাও, পশ্চিমবঙ্গ বা দিল্লি অনেক দূর আছে। আরে বাজে কথা ছাড়ুন। দিল্লি নয়, সারা ভারতে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরু করে মমতা ব্যানার্জির নেতৃত্বে বালিচোর হাটাও, বালিচোর হাটাও, কয়লা চোর বালিচুরি করবে, বালিচোর হাটাও, বালিচোর হাটাও, করবে কয়লা বালিচোর হাটাও। সেইটা চাইছে। বেশ, আমাদের কাছে উত্তরটা ঠিক এলো না, কিন্তু একটা বিষয় নিশ্চয়ই নজরে রাখতে হবে। আঞ্চলিক দলগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসছেন। এদের লক্ষ্য সভা 2024। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ভূমিকায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় নিঃসন্দেহে। কাজেই এখানে রাজ এবং অভিজিৎ দুজনেই বললেন দিল্লি অনেক বাকি আছে। দিল্লি কি সত্যি অনেক বাকি আছে নাকি আত্মতুষ্টিতে ভুগছে এই বিরোধী দল? সময় বলবে, উত্তর সময় তার তবে আমাদের ডিসকাশন আপাতত এখানেই থামাতে হচ্ছে। এই মুহূর্তে আমরা নজর রাখবো হচ্ছে টাকির ব্রেকিং সেগমেন্টের দিকে। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো হচ্ছে টাকি ব্রেকিং সেগমেন্টে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো, মেদিনীপুরের খবরের দিকে আমরা একবার নজর রাখবো। আপনাকে জানিয়ে রাখি মেদিনীপুরে ঠিক কি ঘটেছে সেই দিকে আমরা নজর রাখবো। তবে সময় হচ্ছে একটা বিজ্ঞাপনের বিরতি, ফিরে আসছে মেদিনীপুরের খবর নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, মেদিনীপুরের খবরের দিকে চোখ রাখবো। সেখানে এটিএম থেকে চুরি গেছে কয়েক কোটি টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি মেদিনীপুরে একটি এটিএম থেকে উধাও হয়েছে 1,21,00,000 টাকা। যে খবর আপনাদের দিচ্ছি, মেদিনীপুরে একটি এটিএম থেকে 1,21,00,000 টাকা উধাও। কিভাবে উধাও হলো এই টাকা? শহর কলকাতাতেও কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটা ব্যাংকের এটিএম থেকে কিভাবে টাকা সরে যাচ্ছে এবং কোনোভাবে এটিএম ভাঙা হচ্ছে না, কিচ্ছু করা হচ্ছে না, শুধুমাত্র টাকাগুলো সরে যাচ্ছে। কারোর ব্যাংক অ্যাকাউন্ট থেকেও সেই টাকা যাচ্ছে না, সরাসরি এটিএম থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক সেরকমই একটা চিত্র দেখতে পাওয়া যাচ্ছে মেদিনীপুরে, যেখানে এটিএম থেকে উধাও 1,21,00,000 টাকা। কারা এই টাকা নিয়ে নিল, কিভাবে নিয়ে নিল, কাদের হাত রয়েছে এর পিছনে? কোনো বড় চক্র কাজ করছে কি? এই নানা ধরনের প্রশ্ন। মেদিনীপুরের অ্যাকাউন্ট থেকে এটিএম থেকে যেভাবে টাকা উঠে গেছে এবং স্বল্প কিছু টাকা নয়, 1,21,00,000 টাকা কিভাবে উধাও হলো, কারা উধাও করলো সেই দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি মেদিনীপুরের একটি অ্যাকাউন্ট থেকে 1,21,00,000 টাকা উধাও। কিভাবে উধাও হলো, কারা উধাও করলো সেই বিষয়ে আমরা নিঃসন্দেহে নজর রাখবো। সুদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে, প্রতিনিধি সুদীপ্ত। কারা এই কাজ করেছে? পুলিশ কোনো সূত্রে কোনো খবর পাচ্ছে কি?
একেবারে দেখো সৃজিতা, যেটুকু জানা যাচ্ছে যে মেদিনীপুর শহরের এক নয় একাধিক এটিএম থেকে কিন্তু টাকা উধাও হয়ে গিয়েছে এবং এক মাস ধরে যেটুকু জানা যাচ্ছে যে এক মাস ধরে কিন্তু 1,21,84,000 টাকা সেটা উধাও হয়ে গিয়েছে এবং পুলিশ কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ এই এটিএম এ যে সমস্ত টাকা রিফিলিং করা হয়, রিফিলিং এজেন্সি রয়েছে, তাদেরই কিন্তু 3 কর্মীর যোগ পাওয়া গিয়েছে এই ঘটনায়। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। যেটুকু দুটো নাম সামনে আসছে, একটা হচ্ছে শুভদীপ কুলভি, একে কিন্তু মেদিনীপুর শহরের আবাস এলাকাতে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর নাম হচ্ছে সুদীপ ঘোষ। এই দুটি নাম সামনে এসেছে এবং অপর আরো একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সিজিটা, যদিও তদন্তের স্বার্থে এক্ষুনি তার নাম প্রকাশ করা হচ্ছে না। তবে পুলিশ খতিয়ে দেখছে যে এই গোটা ঘটনার সঙ্গে বড় কোনো চক্রের যোগ রয়েছে কিনা, কারণ যদি এ ধরনের ঘটনায় বড় কোনো চক্রের যোগ না থাকে তাহলে কিন্তু এই এত বড় জালিয়াতি করা কখনোই সম্ভব নয়। সেই জায়গায় পুলিশ একেবারে এরকম ঘটনা আমরা শহর কলকাতাতেও ঘটতে দেখেছি, একাধিক এটিএম এ ঘটতে দেখেছি। কাজে কোনো বড় কোনো চক্রের যোগ রয়েছে কিনা সেই দিকে নিঃসন্দেহে নজর থাকবে। তোমাকে ধন্যবাদ সুদীপ্ত। আমরা কথা বলছিলাম সুদীপ্তর সঙ্গে এবং মেদিনীপুরে এটিএম থেকে কয়েক কোটি টাকা উধাও হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে। চলে যাব আমরা আমাদের পরবর্তী খবরের দিকে, চলে আসবো সল্ট লেকের খবরে। সল্ট লেকে এল ব্লকে একটি বাড়িকে বেআইনিভাবে হাতিয়ে নিয়ে তাকে বিক্রিও করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সল্ট লেকের ঘটনা, এল ব্লকের বাড়ি নিয়ে বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে। কিভাবে সম্ভব এই কাজ করা? এক ব্যবসায়ী, তিনি নিজে এই কাজ করছেন, একটি বাড়ি হাতিয়ে নিচ্ছেন এবং তারপর বেআইনিভাবে অন্যের কাছে সেই বাড়ি বিক্রিও করে দিচ্ছেন। কিভাবে সম্ভব? কিভাবে তৈরি হচ্ছে সেই বাড়ির দলিল? সঠিক দলিল, সত্যিকারের দলিল কোথায় পাওয়া যাচ্ছে বা কিভাবেই বা বেআইনিভাবে ওই বাড়িটা অন্য কাউকে বিক্রি করে দেওয়া যাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। সল্ট লেকের এল ব্লকের ঘটনা, একেবারে নাকের ডগায় সল্ট লেক, শহর কলকাতার ভীষণ কাছাকাছি একটি এলাকা সল্ট লেক। সেখানে এল ব্লকে একটি বাড়ি ছিনিয়ে নিয়ে বেআইনিভাবে নিয়ে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা। আনন্দমোহন, এই বাড়িটি কিভাবেই বা নিয়ে নেওয়া হলো, কিভাবেই বা বিক্রি করে দিতে পারলেন একজন ব্যবসায়ী? আনন্দমোহন। দেখো সৃজিতা, তোমায় জানিয়ে দিই, সল্টলেক এল ব্লকে একটি বাড়ি এবং যেই বাড়ির যিনি আসল জমির মালিক, সেই জমির মালিককে অন্ধকারে রেখে একটি বাড়ি বিক্রি করে দেওয়া হলো এবং তিনি কিন্তু যেটা জানতেও পারলেন না যে তার বাড়ি বিক্রি হয়ে গেছে এবং অনেক দিন বাদে যখন তিনি জানতে পারেন যে তার বাড়িটিকে বিক্রি করা হয়েছে, এরপর তিনি যেটা হচ্ছে যে যে ইউডি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তার কাছে বিষয়টি নজরে আনেন যে তার অনুমতি ছাড়াই তার বাড়িটি বিক্রি হয়ে গেছে এবং সেইখানে সুদীপ্ত রায়চৌধুরী, যিনি কলকাতার অন্যতম একজন ব্যবসায়ী, তাকে পাওয়ার ব্রোকার হিসাবে চেনা হয় এবং তার নাম প্রতিষ্ঠিত রয়েছে, তিনি কিন্তু নানান সময় ঘর বাড়ি বিক্রি করে থাকেন বা অন্যান্য ব্যবসাতে যাতে সাহায্য পাইয়ে দেবেন মানুষকে, সেই নিয়ে কিন্তু টাকা পেয়ে থাকেন, টাকা নিয়ে থাকেন। সেই তেমনই একটি খপ্পরে পড়ে এই আসল মালিক তার বাড়িটি হারালেন এল ব্লকে এবং তদন্তে নামে ইউডি মামলাটিকে দেয় সিআইডি আজকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং ইতিমধ্যেই তাকে আজকে বিধাননগর কোর্টে তোলা হয়েছে এবং কিভাবে এই বাড়িটি তিনি হাতিয়েছিলেন, যেটা অভিযোগ ছিল যে তার যে সই সেটা জাল করা হয়েছিল এবং ওইটাকে বেশ মোটা অঙ্কের টাকার বিনিময় সুদীপ্ত রায়চৌধুরীর বাড়িটি বেচে দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, আজকে বিধাননগর কোর্টে তোলা হয়েছে সুদীপ্ত রায়চৌধুরীকে এবং এখনও সেখানে রয়েছেন তিনি। এবং এই ধরনের এর আগেও কিন্তু সুদীপ্ত রায়চৌধুরীকে ঘটনা যা ঘটনা ঘটেছে তার একটা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে বা ইতিমধ্যে তার একটা কিনারা অন্তত করা গেছে। ধন্যবাদ তোমাকে আনন্দমোহন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝায়ের সঙ্গে। সল্ট লেক থেকে আমরা সরাসরি চোখ রাখবো শিলিগুড়ির খবরে এবং শিলিগুড়িতে ফের একবার ভুয়ো তত্ত্ব, আরো একবার ভুয়ো তত্ত্ব। এবার ভুয়ো পুলিশ, শুধু ভুয়ো পুলিশই নয়, ভুয়ো পুলিশ ভুয়ো প্লেট ব্যবহার করছেন, গাড়ির নাম্বারের যে প্লেট সেই ভুয়ো প্লেট ব্যবহার করছেন এবং এখানেই শেষ নয়, বিমল গুরুং এর নাম করে, পাহাড়ে অত্যন্ত সুপরিচিত রাজনৈতিক মুখ বিমল গুরুং, তার নাম করে টাকা তোলার অভিযোগ। আবারও ফের আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম করে অন্যান্য কোনো না কোনো ব্যক্তি তাদের নাম করে টাকা তুলছে, কার্যত দাদাগিরি চালাচ্ছে বিভিন্ন এলাকাতে। এই ঘটনা একবার নয়, এই ঘটনা বারংবার ঘটেছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম নিয়ে। তাহলে কি কোনো রাজনৈতিক নেতাদের হাত থাকে এখানে? এরকম প্রশ্ন যেমন একদিকে আসে, ফের আরেকদিকে যে বিষয়টা রাজ্যবাসীকে নিরাপত্তাহীনতায় ভুগতে বাধ্য
বাধ্য করবে সেই বিষয়টি হচ্ছে আরও একবার ভুয়ো পুলিশের খোঁজ এবার শিলিগুড়িতে। এবং শুধুমাত্র তাই নয়, ভুয়ো প্লেট, ভুয়ো গাড়ির যে প্লেট, নাম্বার প্লেট, সেটিও ব্যবহার করা হয়েছে। বিমল গুরুংয়ের নাম করে টাকাও তোলা হয়েছে, এমন ঘটনারও খোঁজ আসছে শিলিগুড়ি থেকে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তার আগে আপনাদেরকে একবার জানিয়ে রাখি যে ভুয়ো নাম্বার প্লেট ব্যবহার করে ভুয়ো পুলিশ যে টাকা তোলার অভিযোগ। উদয়ন রয়েছেন আমাদের সঙ্গে। উদয়ন, ফের ভুয়ো পুলিশ তত্ত্ব, ভুয়ো নাম্বার প্লেট, এমনকি বিমল গুরুংয়ের নাম করে টাকা তুলছেন, কিভাবে সম্ভব? কে করছেন এই কাজ? তার কারণ কি আমরা দেখছি যে শিলিগুড়ি শহরে বিভিন্ন সময় বিভিন্ন রূপে ভুয়ো যে প্রথমে ভুয়ো পুলিশ সেজে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলতো, তারপর দেখা গেল ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছে গাড়ি, এবং এবার দেখা গেল যে শিলিগুড়িতে বিমল গুরুংয়ের পার্টির নাম করে, তার পার্টি ফান্ডে টাকা দেওয়ার নাম করে একটি ল ফার্ম, মানে ল কলেজ থেকে, সেটি প্রাইভেট ল কলেজ, সেখান থেকে কয়েক লক্ষ টাকা চাওয়া হয় এবং তারাও 1 লাখ টাকা দিয়ে দেয় ব্যাংক মারফত। যখন ট্রান্সফার করা হয়, পরবর্তীকালে 1 লক্ষ টাকার পর তারা আরও টাকা ডিমান্ড যখন করেন, তখন ল কলেজে কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারপর ফের একবার ভুয়ো তথ্য তো অন্তত এ রাজ্যে ফের আরেকজন ভুয়ো আধিকারিকের খোঁজ পাওয়া গেল, যেখানে প্রতারণার চক্র চলছিল, সেই খোঁজ পাওয়া গেল। তোমাকে ধন্যবাদ উদয়ন। আপাতত আমরা আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও ফিরে আসছি, হচ্ছেটা কি ব্রেকিং সেগমেন্টে। তবে এখন সময় হচ্ছে এটা বিজ্ঞাপনের বিরতির, কোথাও যাবে না, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এবং এবার আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ফের শিশু পাচার কাণ্ডের খোঁজ। রাজ্যে ফের শিশু পাচার কাণ্ডের খোঁজ। আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। শিশু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক মধ্যস্থতাকারীকে। যে শিশু পাচার কাণ্ডের ঘটনা, একাধিক শিশুকে লুকিয়ে রেখে তাদেরকে পাচার করার যে ঘটনা সামনে এসেছিল, এবার সেই ঘটনায় আরো একজন মধ্যস্থতাকারীকে গ্রেফতার করা হলো। আপনাদেরকে জানিয়ে রাখি, দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে পথের কাঁটা সরাতে নিজের 5 সন্তানকে বিক্রির পরিকল্পনা এক মহিলার। নিজে দ্বিতীয় বিয়ে করতে চাইছেন, তাই জন্য তার 5 সন্তানকে সরানোর জন্য এই চিন্তাভাবনা রিয়া বাদ্যকর নামে এক মহিলার। অন্তত ডিএনএ টেস্টের মাধ্যমে জানা গেছে যে ওই মহিলারই সন্তান ওই 5 জন। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ফের শিশু পাচার কাণ্ডের খোঁজ এ রাজ্যে। অন্তত ডিএনএ টেস্ট করে জানা গেছে যে মহিলার 5 সন্তান, তিনি অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছেন, তাই জন্যই এই 5 শিশুকে দূরে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, ঠিক কি কারণে ওই মহিলা এই কাজ করলেন, কোথায় পাচার করা হচ্ছিল শিশুগুলিকে, কারা মধ্যস্থতাকারী ছিল, বিস্তারিত একবার। একদমই তাই। দেখো, বাঁকুড়ায় শিশু পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলো আর এক ব্যক্তি। ধৃতের নাম বিকাশ গুপ্তা। জানা গেছে দুর্গাপুরের যে মেন গেট আছে সেই এলাকায় মুদির দোকান রয়েছে এই বিকাশ গুপ্তার। শিশু পাচারের ঘটনায় জহর নবোদয় বিদ্যালয়ে গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ কমল কুমার রাজরিয়া ও ওই স্কুলের ধৃত শিক্ষিকা সুষমা শর্মার স্বামী সতীশ ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করে এই বিকাশ গুপ্তার খোঁজ পায় তদন্তকারীরা। আর ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, শিলিগুড়ির যে শিশুগুলি কেনাবেচার ক্ষেত্রে যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল এই বিকাশ গুপ্তা নামে ওই মুদির দোকানদার। এবং অধ্যক্ষ কমল কুমার রাজরিয়া ও সতীশ ঠাকুরের সাথে যে মেন গেট আছে, সেই মেন গেট এলাকায় চায়ের দোকানের স্বপন দত্তের পরিচয় করিয়ে দেয় এই বিকাশ গুপ্তা। পরে স্বপন দত্ত সূত্রেই শিশুদের মা রিয়া বাদ্যকরের সাথে শিশু কেনাবেচার পরিকল্পনা করেন অধ্যক্ষ কমল কুমার রাজরিয়া ও সতীশ ঠাকুর। মানে ঘটনা যে এই কে রাজরিয়া যিনি নবোদয় বিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল, তিনি জড়িয়ে পড়েন ওই স্কুলের যিনি শিক্ষিকা, সেই শিক্ষিকা এবং শিক্ষিকার স্বামী, ওই শিক্ষিকার স্বামী তিনি ছিলেন একজন এক্স আর্মি। তাদের সন্তান না থাকার কারণে তারা সন্তান দত্তক নিতে চাইছিলেন এবং সেই সন্তান দত্তক নিতে চাওয়ার সময় এই প্রিন্সিপালের সাথে যোগাযোগ হয় এবং এই প্রিন্সিপালের মাধ্যমে বুঝতেই পারছি যে শিশু পাচার চক্রের ঘটনা কিন্তু ফের এই রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তোমাকে আপাতত ধন্যবাদ মৃন্ময়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৃন্ময় পানের সঙ্গে, এবং মৃন্ময় এই বক্তব্যের সঙ্গে, এই খবরের সঙ্গে আমাদের হচ্ছেটা